দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন কাজী অ্যান্ড কাজী হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, রাজনীতিতে উত্তাল এই কথাই বলার সুযোগ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচিতে নতুন করে নিজেদেরকে আধিপত্য বিস্তার করছে বা কেউ কেউ নিজেদেরকে জানান দিচ্ছেন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছে। আমরা গতকালকেই দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী তারা সমাবেশ করেছে। ঠিক একই সঙ্গে বিএনপিকে আক্রমণ করছে, আবার বিএনপি সেক্ষেত্রে পাল্টা কথার জুড়ে দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে। সবকিছু মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু রাজনীতির ব্যাপক খেল চলছে বা খেল বদল চলছে, হাওয়ার পরিবর্তন হচ্ছে। সবকিছু মিলে আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশ। এবং যেহেতু রাজনীতি নিয়ে কথা বলবো, একজন তরুণ রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তা এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর রাকিব আল হাসান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। রাজনীতির অনেক পরিবর্তন হয় এবং রাজনীতির যে মাঠ, সে মাঠে বিভিন্ন রকমের খেলা, যেগুলোতে কম্পিটিটিভ খেলা নিয়মিত রং বদলায়, তার চেয়েও বেশি রং বদলায় আমরা দেখতে পাচ্ছি এই রাজনীতির অঙ্গনে। সেটা যেমন দেশে হয়, ঠিক বৈদেশিক রাজনীতিতেও হয়। আমরা যদি একটু সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতির কথাই চিন্তা করি, যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ঘোষণা, অলিখিত ঘোষণা, বা আমরা যদি একদম মোটা দাগে বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরকম লন্ডন ভিত্তিক আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ঘোষণা এসেই গেছে এরকম। কিন্তু এখন যেভাবে রাজনীতি এগিয়ে চলছে, কি মনে হয় যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন কি দেখছেন? আপনার মত কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি বলছিলেন যে রাজনীতি একটা খেলা, মানে রাজনীতি ইটসেলফ একটা গেম, এবং আমি মনে করি যে পলিটিক্স সবচেয়ে একটা অনিশ্চিত একটা খেলা। এবং আপনি যদি আমরা ক্রিকেটের ক্ষেত্রে বলি, ক্রিকেট গৌরবময় অনিশ্চিতের খেলা, পলিটিক্সও তাই। এখন দেখুন, খেলা চলবে, খেলার পিঠে খেলা চলবে, খেলা আসবে, খেলা যাবে। আর এই মুহূর্তে যখন বাংলাদেশের এখন মূল ফোকাসটা আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে কবে হবে, মোটামুটি আমরা জানি যে ফেব্রুয়ারিতে হচ্ছে, বা রোজার আগে, জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারিতে হচ্ছে। কিন্তু আদৌ একটা প্রশ্ন কিন্তু উকি দেয় যে আসলে নির্বাচন আদৌ হবে কিনা। মানে ধরেন নির্বাচন আমরা এখন পর্যন্ত সবকিছু ধরে নিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে বা হতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আনসার্টেন। কারণ হচ্ছে কি, আপনি দেখুন একের পর এক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে, এবং প্রত্যেকটি ঘটনাই কিন্তু আসলে নির্বাচনের সাথে সংশ্লিষ্টতা দাবি রাখে এবং এটার সাথে কোরিলেট করে। আপনি যদি খেয়াল করুন, দেখুন প্রত্যেকটা যে কোনো একটি ঘটনা, কিন্তু যে কোনো একটা উত্তেজনাময় ঘটনা, সেটা কিন্তু আসলে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে বা নির্বাচনকে ভণ্ডুল করতে পারে। এবং একটি চক্র কিন্তু সবসময় সক্রিয়, যে আসলে আমাদের নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, সেটা সরকারের ভিতরে এবং সরকারের বাইরে দুই পক্ষে রয়েছে। এবং অনেকগুলো পলিটিক্যাল পার্টিও আসলে এটার সাথে তাল মিলাচ্ছে। আমরা বাইরের বাহ্যিক অবস্থাতে সেটাই আসলে বুঝতে পারছি। তো এখন পর্যন্ত আসলে সব কিছুই অনিশ্চিত মনে হচ্ছে, কোনো কিছু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। নির্বাচন নিয়ে কি আমরা সবাই মিলে অতিরিক্ত চিন্তিত, নাকি যে কোনো ঘটনা কি নির্বাচনের সঙ্গে আমরা রিলেট করার চেষ্টা করছি, যার সঙ্গে নির্বাচন পিছিয়ে যাবে এরকম একটা কথা আমরা সবসময় যে কোনো ঘটনার সাথে রিলেট করার চেষ্টা করি? এটা কি আসলে অতি দুশ্চিন্তা, নাকি আসলেই রিলেট করার মতো ঘটনাগুলো? এটা আসলে অতি দুশ্চিন্তাও না বা অতি শঙ্কার জায়গাও না। আপনি যদি দেখেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা না হয়, তাহলে আসলে ধরুন আমি মনে করি যে যদি ফেব্রুয়ারিতে কোনো কারণে ইলেকশনটি না হয় বা রোজার আগে যদি ইলেকশনটি না হয়, তাহলে 2026 সালের লাস্টের আগ পর্যন্ত ইলেকশন হওয়াটা খুবই টাফ। তো সুতরাং এটা নিয়ে আসলে যে কোনো কারণ, এটা যদি আজকে ডিসেম্বর হতো, ডিসেম্বর না হলে আমি জানুয়ারি ধরে নিতাম, জানুয়ারি না হলে ফেব্রুয়ারি ধরে নিতাম। কিন্তু ফেব্রুয়ারি আসলে একটা বর্ডার লাইন, তো সেই কারণে আসলে ধরুন ফেব্রুয়ারি পরবর্তী সময় ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত রোজা, ঈদ, তারপর আমাদের এই এখনকার যে সময়টা ঝড় বৃষ্টি ঝন্ডা গরম, মানে সব মিলে জিলে এটা নির্বাচনের জন্য উপযোগী সময় না। তো সেই কারণে আসলে ফেব্রুয়ারি যেহেতু একটা লাস্ট টাইম, তো সুতরাং ওই টাইমে যদি ইলেকশন না হয়, তাহলে ধরাই যাচ্ছে যে আগামী বছরের লাস্টের আগ পর্যন্ত ইলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, বিশেষ করে বিএনপি এবং ঠিক অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় রয়েছে, তারা যেভাবে তাদের কর্মসূচিগুলো দিচ্ছে, তাতে বোঝাই তো যাচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক এক রকমের প্রচারণার মধ্যে তারা নেমে পড়েছেন। সেক্ষেত্রে কি তারাও নির্বাচন পেছাবে, এরকম কি কোনো মনে হয় যে তারা নির্বাচন পেছানোর জন্য রাজি হবে? আপনি দেখুন, নির্বাচন পেছানোর জন্য এখনকার বাজারে যে সবচেয়ে বেশি যে আলোচনাটি চলছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতি ভোট। এবং পিআর পদ্ধতির ভোটের কারণে আপনি দেখুন জামাত ইসলামী এবং এনসিপি সহ প্রত্যেকটি দলে কিন্তু খুব সাংঘর্ষিক অবস্থা রয়েছে বিএনপির সাথে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি দেখুন এই মুহূর্তে আসলে আপনি যদি এনসিপির কথা বলেন, এনসিপি হ্যাঁ স্বাভাবিক, তারা পদযাত্রা করছে, জুলাই পদযাত্রা পুরো দেশব্যাপী, এবং সেই প্রেক্ষিতে ওরা আসলে জনগণের পয়সা পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত তারা আসলে কিন্তু নিবন্ধিত না। এবং গতকাল বা তার আগের দিন হয়তো আমি রিপোর্টে দেখলাম যে তারা নিবন্ধন হওয়ার জন্য সবগুলো শর্ত ফিল আপও করেনি। গতকালকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন, 6টি মোটা দাগে শর্ত পূরণ এখনো করতে হবে। তো সুতরাং এটা একটা সমস্যাপক্ষ ব্যাপার। তো আর তারপরে ওরা যদি নিবন্ধন পায়, আমি খুব ডাউট যে শেষ পর্যন্ত তারা ইলেকশন আসবে কিনা। এটা আমার পার্সোনাল অভিমত। আসলেও তারা কতটুকু কী করতে পারে সেটা আরেকটি প্রশ্ন। তো সুতরাং তারা যেহেতু তাদের মানে স্বস্তিদায়ক অবস্থায় নেই, জামাতও তার স্বস্তিদায়ক অবস্থায় নেই, একই সাথে
আপনার জাতীয় পার্টি কিংবা মানে আওয়ামী লীগের যে ভোটার অংশটা তারা আসলে কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে নির্বাচনের একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। যদি আওয়ামী লীগকে যদি আপনি ইলেকশনে না আনেন, তখন তারা যদি ভোট কেন্দ্রে পার্টিসিপেট করে, তখন তারা যেদিকে যাবে সেদিকে কিন্তু নির্বাচনের সমীকরণটা দিক হয়ে যাবে। তো সব মিলে যে এখন অনেক ইকুয়েশন রয়েছে, এবং যেহেতু বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তারা যেহেতু তাদের মাঠ পর্যায়ে সব কিছু গুছানো, এবং বাকি দলগুলো যদি তাদের সাথে পেরে না উঠতে পারে, আমার ধারণা যে তারা তখন এখানে অনেক ধরনের ইকুয়েশনে গেম খেলতে চাবে, সমঝোতার ভিত্তিতে গেম খেলতে চাবে। বিএনপি এবং বিএনপির সাথে সমমনা দল যারা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনগুলো করেছে, তাদের সঙ্গে বিশেষ করে আমি যদি এখন জামাত ইসলামের কথা বলি কিংবা এনসিপির কথা বলি, তাদের সাথে বিএনপির দূরত্বগুলো কি দিনে দিনে বাড়ছে কিনা? না, এটা তো আসলে বিএনপি সম্ভবত বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ তো অ্যানাউন্স করে দিয়েছেন যে বিএনপি জামাতের সাথে আর জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামীতেও হয়তো ধরেন আমরা যদি ইলেকশনটা প্রপার টাইমে হয়, তাহলে আমরা হয়তো এমন কিছু দেখতে পাবো সেটা হচ্ছে ধরেন বিএনপির বাইরে বিএনপি বিরোধী মোর্চা হতে পারে, যেটা নেতৃত্বে থাকতে পারে হয়তো জামাত কিংবা এনসিপি। একটা মোর্চা হওয়ার সম্ভাবনা আমি দেখি আর কি। ইসলামিক আন্দোলন সহকারে কিংবা গণ অধিকার পরিষদ এখন একটু পল্টিবাজি করা শুরু করছে বিএনপির সাথে, তো সুতরাং তারাও আর অন্যান্য দলগুলো মিলে তারা একটা জোট হতে পারে। আমার ধারণা সেটা হলে খুব ভালো হয়। আমরা জুলাই মাসে আছি এবং গত বছরে ঠিক এই সময়কালীন আন্দোলন চলছিল, যে আন্দোলনে আসলে যে জুলাইয়ের আন্দোলন, জুলাই পেরিয়ে আরেকটা জুলাই আসলো, 1 বছর প্রায় হতে চললো, কিন্তু জুলাইয়ের যে সনদ, সেই সনদের দেখা কিন্তু এখনো মেলেনি। আমরা দেখেছি ঐকমত্য কমিশন মিটিংয়ের পরে মিটিং করছে, অনেকগুলো বিষয় নিয়ে প্রকাশিত হচ্ছে যে ঐকমত্য হচ্ছে না। আসলে এই ঐকমত্যের শেষ কি দেখা যেতে পারে? আসলে দেখুন, ঐক্যমতের তার একটা টাইম ফ্রেম দিয়েছিল যে জুলাইয়ের মধ্যে ঐক্যমত কমিশনগুলো শেষ হবে, তারপরে এটা বাস্তবায়নের চেষ্টা চলবে। আমি দেখুন আসলে জুলাই নিয়ে বা ঐক্যমত নিয়ে আসলে 6টি মূল সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আরও সম্ভবত 5টি, সম্ভবত 11 বা 12টি। তো সেখানে আসলে মোটা দাগে সব কিছু হয়ে গেছে। সম্ভবত এখন 2টি বা 3টি ইস্যু নিয়ে আলোচনা চলছে। একটি হচ্ছে কি আপনার নারীদেরকে প্রার্থী হিসেবে একটা, আরেকটি হচ্ছে আপনার উচ্চকক্ষের আসলে নির্বাচন পদ্ধতিটা কি হবে, আরেকটি হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা কি হবে। এই 3টি নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি যে মেজর সেগুলো হওয়ার হয়ে গেছে। আপনি দেখুন বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে একটি ঐক্যমতের ভিত্তিতে একটা যুগান্তকারী ছিল যে 2বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো সেটা যেহেতু বিএনপি মেনে নিয়েছে, আমি মনে করি এটা একটা যুগান্তকারী মাইলফলক ছিল, এবং তার পরবর্তীতে আরও অনেক কিছুই বিএনপি মেনে নিয়েছে। বিএনপি যেহেতু এখন মোটা দাগে মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার, তো সে জায়গা থেকে এখন যারা বাইরে যেগুলো করছে, দেখুন আপনি যদি পিয়ার বলেন, আমরা যদি উচ্চকক্ষ হয় তাহলে আমরা মনে করি যে উচ্চকক্ষে পিয়ার থাকাটা উচিত। কারণ হচ্ছে কি আপনি যদি উচ্চকক্ষ যদি আপনার ভোটার পার্সেন্টেজে করেন বা আসনের পার্সেন্টেজে করেন, তাহলে সেক্ষেত্রে এটা আসলে খুব বেশি ইফিসিয়েন্ট হয় না বা ইফেক্টিভ হয় না। তো সেক্ষেত্রে উচ্চকক্ষ পিয়ার করা যেতে পারে, কিন্তু নিম্নকক্ষে পিয়ার একটা হাস্যকর, একটা অলিক, একটা অবাস্তব প্রকল্প আর কি। বা যেটা আসলে এটা ওয়েস্ট কান্ট্রিতে অনেক দেশে ফেল করেছে। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি একটু বলতে চাই। দেখুন আপনি বেলজিয়ামে 541 দিন সরকারবিহীন রাষ্ট্র চালাতে হয়েছে শুধুমাত্র পিয়ার পদ্ধতির কারণে। 1949 থেকে 1998 পর্যন্ত জার্মানিতে পিএফ নামে একটি পলিটিক্যাল পার্টি, যারা মাত্র 12% ভোট নিয়ে 49 বছর সরকারি দলের সাথে ছিল। 1946 সালের পর থেকে এখন পর্যন্ত ইতালিতে 70 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। গত 5 বছরে ইসরায়েলে 4 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। সুতরাং এটা ওয়েস্ট কান্ট্রিতে এটা ফেলার হয়েছে। আর একটা বিষয় আপনি দেখেন, পিয়ার পদ্ধতি যদি আপনি উচ্চকক্ষে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম লাগে, একই সাথে আপনার স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে হয়। আর বাংলাদেশের বাস্তবতা এটা একেবারে দুর্বল, এবং বাংলাদেশের মানুষ এটার সাথে পরিচিত না, বাংলাদেশের মানুষজন এটার ব্যাপারে সচেতন না। এবং সেক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে, দেখুন বাংলাদেশে কোনো দল এখন পর্যন্ত মোর দেন 50% বেশি ভোট পায়নি পপুলার ম্যান্ডেটে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরুন এটা যদি আপনি করতে চান, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আপনি একটা দুর্বল সরকার গঠন করার ব্যাপারে। সেক্ষেত্রে আরেকটা বড় বিষয় কি, দেখুন কয়দিন পর পর সরকার চেঞ্জ হবে, এটা একটা বড় বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা এই আলোচনাগুলোতেই থাকবো। আসলে ছোট বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় থাকবো। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন কাজী এন্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর কাজী এন্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্টসে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশ বিষয়ে কথা বলছি। ডক্টর রাকিব আল হাসান আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে আবার আলোচনায় যুক্ত হই। আমরা দেশের রাজনীতি নিয়ে যেমন কথা বলছি, ঠিক একই সঙ্গে পৃথিবী এগিয়ে চলছে, আন্তর্জাতিক পরিমণ্ডল যে রাজনীতি, সেই রাজনীতির প্রভাব কিন্তু যে কোনো দেশেই পড়ে। এবং সাম্প্রতিক সময় আমরা ট্রাম্পের যে শুল্ক নীতি, সে নিয়ে অনেক রকমের নেগোসিয়েশন দেখেছি, কিন্তু 35% এসে ঠেকেছে আমাদের এই শুল্কের অবস্থা। সেক্ষেত্রে এটা কি নেগোসিয়েশন করে আরও কমানোর সুযোগ দেখছেন কোনোভাবে? দেখুন আসলে ট্রাম্পের আসলে একমাত্র উইপনে হচ্ছে কি ট্যারিফ
ট্যারিফ যুদ্ধ দিয়ে আসলে সে সব কিছু ঠেকাতে যাচ্ছে এবং যেটাতে আমরা প্রথমে মনে করেছিলাম শুধুমাত্র চায়নার জন্য সেই ট্যারিফ বা রাশিয়ার জন্য এই ট্যারিফ উইপনটা ইউজ করবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য সেটা খুব বেশি ওরা এফেক্ট হিসেবে ওরা ফেলছে। আপনি দেখুন ট্রাম্প আসার পরে প্রথমে 37% বাংলাদেশের জন্য ধার্য করা হয়েছিল, পরবর্তী 3 মাস সেটাকে স্থগিত করা হয় এবং 3 মাস পর আমরা রেজাল্ট দেখলাম 37 থেকে 35%। আমাদের আগের শুল্ক কিন্তু 15% ছিল। তো সুতরাং নতুন যদি 35% আপনি যোগ করেন তাহলে আলটিমেটলি আমাদের 50% টোটাল শুল্ক কিন্তু আমাদের কার্যকর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যদি নেগোসিয়েশন আর না হয়, এবং যেটা 1 আগস্ট থেকে কার্যকর হবে। আপনি দেখুন আমাদের এই মুহূর্তে আমাদের এককভাবে রেমিটেন্স আসে কিন্তু ইউএসএ থেকে, এবং আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় ডেস্টিনেশন কিন্তু ইউএসএ। ইউনিট হিসেব করলে আপনার সেটা ইউ, কিন্তু এককভাবে হচ্ছে ইউএসএ, এবং আমাদের মোর দেন 60 to 70% গার্মেন্টসটাও হচ্ছে কি আপনার ইউএস ডিপেন্ডেন্ট। এবং তার চেয়ে বড় সংখ্যার বিষয় হচ্ছে কি আমাদের গার্মেন্টসে যে 43 লক্ষ কিংবা 45 লক্ষ শ্রমিক কাজ করে তার 70% হচ্ছে নারী শ্রমিক। তো সুতরাং আমাদের এই মুহূর্তে যদি শেষ পর্যন্ত নেগোসিয়েশন না হয় তাহলে আমাদের বিশাল একটা ইকোনমিক ডিজাস্টারের দিকে আমরা যাচ্ছি। একই সাথে আমাদের গার্মেন্টসকে শুধুমাত্র গার্মেন্টস হিসেবেই যদি আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু হবে না, কারণ এটার সাথে আমাদের গার্মেন্টসের সাথে আমাদের ব্যাংকগুলো জড়িত, আমাদের ব্যাংকগুলো কলাপস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে আরও অনেক লোকাল ইন্ডাস্ট্রি, অনেক ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি কিন্তু এটার সাথে জড়িত। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি রাতারাতি এই মানুষগুলো কিন্তু আসলে বেকারত্বের মুখোমুখি পড়ে যাবে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে সেটা সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এখন বেকারত্বের হার সবচেয়ে বেশি। তো সেই জায়গা থেকে আমরা যদি নেগোসিয়েশন আর না হয় তাহলে এটা বড় ধরনের একটা ডিজাস্টার আমরা সামনে অপেক্ষা করছি আমাদের। কিন্তু নেগোসিয়েশনের জন্য আমরা দেখেছি যে 21 পাতার একটা গোপন চিঠির কথা আলোচনা আছে, সেটা বাণিজ্য উপদেষ্টা বলছিলেন একটা চিঠি দেওয়া হয়েছে আমেরিকা থেকে, এবং সেটাও কিছুটা প্রকাশ পেয়েছে। হয়তো গোপন চিঠি এভাবে গোপনীয় থাকাই ভালো ছিল, কিন্তু সেখানে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে যে চায়নার সঙ্গে বা চীনের সঙ্গে আমেরিকার যে একরকমের দ্বৈরথ চলছে, সেই দ্বৈরথে চীনের পাশে না থাকার বিষয়টাই এখানে প্রায়োরিটি পেয়েছে। মানে এটা কি আসলে কিভাবে তার আগে আমি একটা কথা বলতে চাই। দেখুন আমরা জানি যে স্ট্র্যাটেজিক এবং মিলিটারি ইস্যুগুলো আসলে গোপন থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছে যে চিঠিটি এসেছে সেটি কখনো প্রকাশ করা যাবে না। সুতরাং কি এমন গোপনীয়তা যেটা আপনি প্রকাশ করতে পারছেন না? আর এই মুহূর্তে আমাদের এই ইন্টিরিয়াম গভর্নমেন্টটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। তো সুতরাং তারা কিন্তু সর্বদলীয় সবার গভর্নমেন্ট। তো তাদের তো যে কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডারের সাথে নেগোশিয়েট করার কথা, কিন্তু তারা কেন এটা গোপনীয় রাখছে? সেখানে কিন্তু অনেক যদি কিন্তু রয়ে যাচ্ছে। আপনি দেখুন এই যে গোপন চিঠিটি প্রকাশ পেয়েছে, গোপন চিঠিটা আমিও পুরোটা পড়ে দেখলাম। সেখানে দেখলাম যে মূল এজেন্ডা হচ্ছে কি চীন ঠেকাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি চীন ঠেকাতে গেলেই কি আমরা সেটাকে পেরে উঠতে পারবো কিনা সেটা একটা বড় শঙ্কার বিষয়। কারণ হচ্ছে দেখুন আমরা চীন থেকে বছরে $26 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। আমাদের গার্মেন্টসের কাঁচামাল হতে, আমাদের একটা টিস্যুর কাঁচামাল, প্লাস্টিকের কাঁচামাল হতে এবং মেশিনারিজ হতে আমরা কিন্তু চীনের উপর ডিপেন্ডেন্ট। তো সুতরাং এটা শেষ পর্যন্ত এটা আমাদের পক্ষে এটা মানাটাও কিন্তু খুব সম্ভব না। আরেকটা বড় বিষয় হচ্ছে দেখুন এখানে যেটা আমরা অনেক আগে থেকে চিঠিটা প্রকাশের আগে থেকে বলে আসছিলাম যে বাংলাদেশ এখন কী করে, বাংলাদেশ কী করতে পারে। তো বাংলাদেশ কী করতে পারে, বাংলাদেশ মার্কিনের সাথে মানে যুক্তরাষ্ট্রের সাথে যদি আপনি বাণিজ্য বাড়ায় সেক্ষেত্রে হয়তো এই ট্যারিফটা কিছুটা কমে আসতে পারে। তো সেক্ষেত্রে কমাটা কীভাবে পসিবল? আপনি দেখুন বাংলাদেশের যে মেজর বাংলাদেশ ওখান থেকে ইম্পোর্ট করে সেটার সবচেয়ে বড় অংশ হচ্ছে কি তেল, সয়াবিন এবং কটন। আর এর বাইরে আপনি হচ্ছে কি অস্ত্র কিনতে পারেন, বোয়িং কিনতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ এয়ারবাস কিনা যাচ্ছে কিংবা বাংলাদেশ যে অস্ত্র কিনছে সেই মানের মাঝারি অস্ত্র কিন্তু লেস দেন 50% অন্য দেশ থেকে কেনা সম্ভব। আরেকটা বড় বিষয় হচ্ছে কি কটন আর সয়াবিন যেটা বলেন বা তেল যেটা বলেন, তেলের জন্য আমাদের মার্কেট কিন্তু কাতার, ওমান, নতুন করে কিন্তু ব্রুনাই যুক্ত হয়েছে। তো এখন যদি আমরা আমেরিকা থেকে এই ধরনের তেলগুলো কিনি আমাদের খরচটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং কটন আপনি কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু ফোর্স করতে পারেন না। তো প্রাইভেট সেক্টরে যদি আপনি ফোর্স না করতে পারেন তাহলে রাষ্ট্রীয় আপনার কেনার কী জিনিস আছে? এক হচ্ছে তেল আর হচ্ছে বোয়িং আর অস্ত্র। এবং সেগুলো কিন্তু বাংলাদেশ কতটুকু সম্ভব, বাংলাদেশের যে ইকোনমিক ক্রাইসিসে সেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি এফিশিয়েন্ট না, এবং সেটা খুব প্র্যাকটিক্যালিও ফিজিবলও না। হ্যাঁ, তো সুতরাং এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা সময়। এখন এই গোপন চুক্তির মাধ্যমে অনেক কিছু আমরা পড়ে দেখলাম, অনেকগুলো সেক্টরে তারা কিন্তু হস্তক্ষেপ করছে, ফার্মাসিউটিক্যাল, মেডিকেল, টেক্সটাইল, অনেক কিছু। এবং এটা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে মানাটা খুব ডিফিকাল্ট। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের সরকার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে খুব বেশি লুকোচুরি করছে, এবং তাদের যেহেতু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তো সুতরাং তারা কেন এই ধরনের লুকোচুরি করছে, এবং এই লুকোচুরির সাথে কিন্তু আমি অন্যান্য অনেক ইস্যু মিলাতে পারছি। যে আপনি যখন লুকোচুরির কথা বলছিলেন যে সাম্প্রতিক সময় কিন্তু আমরা এটাও দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে মিশন, সেই মিশন স্থাপন করা হয়েছে, এবং সে নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম বা নেটিজেনরা ইতিবাচক নেতিবাচক অনেক রকমের আলোচনা করেছে। তো সেটাই কিভাবে আপনি আপনার ব্যক্তিগত দেখুন সেটা নিয়ে আমি আর একটু বলতে চাই। দেখুন মানে মানবাধিকার যে মিশনের যে অফিসগুলো পৃথিবীর যে কয়টা দেশে তারা স্থাপন করেছে ওই সবগুলো দেশে সংকট তো কমেনি, বরং যুদ্ধ আরও বেড়েছে। সুতরাং এটার পজিটিভ নেগেটিভ দিকে আমি যাচ্ছি না। আমার মূল স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে কি আপনি এমন একটা জিনিসের অনুমতি দিচ্ছেন কিন্তু সেখানে আপনার মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার, রাষ্ট্রীয় অন্য স্টেক হোল্ডারদের সাথে আপনি কোনো ধরনের ডিসকাশন ডায়ালগ না করে আপনি কেন অনুমতি দিচ্ছেন?
এটা ভালো খারাপ অন্য ইস্যু, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি কেন অনুমোদন দিচ্ছেন এবং এটার হিডেন এজেন্ডাগুলো আমরা কিন্তু সেটা জানি না। এবং সেটার ক্ষেত্রে অনেক সুফল আছে, যেমন আমরা নেপাল পরবর্তী দেখেছি, নেপালে যখন গৃহযুদ্ধ পরবর্তী সময় তাদের অনেক রিপোর্ট পেতে সুবিধা হয়েছে, কঙ্গোতে ধর্ষণ বা অন্যান্য অনেক হিউম্যান রাইটস এভিয়েশন তারা অনেক ইফেক্ট পেয়েছে। কিন্তু আসলে এটার দিন শেষে আসলে এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে, এটার সাথে আমি আসলে আমার যেটা পার্সোনাল অভিমত সেটা হচ্ছে কি আমরা ধারণা করতে পারছি, সেটা হচ্ছে কি ধরুন রাখাইন কেন্দ্রিক যে সামনে যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে এবং সেটার সাথে করিডোর, রাখাইন, স্টার্লিং অনেকগুলো ইকুয়েশন এটার সাথে মিলে যায় আর কি, এটা আমার স্পেকুলেশন। অনুষ্ঠানে যেহেতু সময় আমাদের কম, কিন্তু একটা প্রত্যাশার বিষয় জানা আছে যে দেশের ভেতরে দেশের বাইরে অনেক রকমেরই জটিল সমীকরণ থাকে বলেই রাজনীতি এগিয়ে চলে তার নিজ ধারায়। বাংলাদেশের আগামী সময়গুলোতে আসলে কিভাবে দেখছেন সেভাবেই? আমার কাছে আগামী সময়গুলো খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি 1 জুলাই পার হয়ে আমরা আরেক জুলাই পার করছি, কিন্তু আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা বিনষ্ট হচ্ছে এবং নানা ধরনের ট্যাগিং, নানা ধরনের প্রোপাগান্ডার কারণে আসলে আমরা সেই ঐক্য থেকে অনেক দূরে চলে যাচ্ছি এবং যেটা আমাদের আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে এবং আমাদের উন্নয়ন, মানব উন্নয়নের অন্তরায় হতে পারে বলে আমি মনে করি। এবং সেটা আসলে কাটিয়ে উঠে আমাদের আসলে একভাবে কাজ করে শুধুমাত্র বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই চিন্তাই মোটিভ সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাজনীতি শুধুমাত্র একটি দেশের মধ্যে নয়, রাজনীতি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, এবং আমরা যখন রাজনীতি করি তখন দেশের রাজনীতি, বিদেশের রাজনীতি সবকিছু ম্যানেজ করেই রাজনীতিবিদদের এগিয়ে চলতে হয়। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এগিয়ে চলবে তার নিজ যোগ্যতা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং 18 নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এগিয়ে যেতে চাই, বিভিন্ন চাপ থাকবে এগিয়ে যাওয়ার মন্ত্র। আমরা এগিয়ে যাওয়ার মন্ত্র ধরেই এগিয়ে চলবো পৃথিবীতে, পৃথিবীর বুকে জানিয়ে দেব আমরা বাংলাদেশ। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।